Assalamu alaikum Shabike. This is Mahir and you're watching Biology Club. So, welcome in another episode. So, আজকে কথা না বাড়িয়ে শুরু করি। সো আজকে আমরা আলোচনা করতেছি বায়োলজির চ্যাপ্টার 7 নিয়ে, যার শিরোনাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। সো কিছু কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পর আমি দেখলাম চ্যানেলটা একটু আস্তে আস্তে গ্রো হইতেছে। সো আমি চিন্তা করলাম যে একটা কারণ বা রিজন হতে পারে যে ভিডিওগুলো বেশি লং হচ্ছে। সো চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিও জাস্ট 8 মিনিট অথবা 6-7 মিনিটের করে, তারপর ভিডিও যদি ছেড়ে দেওয়া হয় অর্থাৎ পার্ট বাই পার্ট একটা চ্যাপ্টারকে, তাহলে আমার মনে হয় এটা আরও আপনাদের জন্য বেটার হবে। সো কমেন্টে অবশ্যই জানাবেন কি কি করলে আপনাদের সুবিধা হবে অ্যান্ড কিভাবে আসলে আমরা একসাথে এই চ্যানেলটাকে গ্রো করতে পারি। সো অবশ্যই আপনাদের সাপোর্ট খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যায়। সো চ্যাপ্টার 7-এর শিরোনাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। সো এই চ্যাপ্টারের শিরোনামটা শুনেই বুঝতে পারতেছি। সো এই চ্যাপ্টারের শুরুতে কিছু হাবিজাবি প্রথমে কিছু দেওয়া আছে, যেগুলো আসলে পড়লেই আশা করা যায় যে বোঝা যাবে। বাট মেইন যে টপিক সেটা এখানে অলরেডি আমি লিখে ফেলছি, এবং এই মেইন টপিক পড়লেই আসলে চ্যাপ্টারটা আসলে মানে রিকভার করা সম্ভব। অ্যান্ড যেটা হচ্ছে যে প্রথম দিক দিয়ে কিছু দেওয়া আছে, যেমন ফটোসিনথেসিস নিয়ে কথাবার্তা দেওয়া, তারপর রেসপিরেটরি নিয়ে কথাবার্তা দেওয়া, তারপর এই নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল কিছু অঙ্গ নিয়ে কথাবার্তা। সেগুলো পড়লেই বোঝা যায়। বাট মেইন যে টপিক হচ্ছে সেটা হচ্ছে শ্বাসক্রিয়া বা দ্য প্রসেস অফ ইনহ্যালেশন অ্যান্ড এক্সহালেশন, অর্থাৎ ব্রিদিং মেকানিজম, শ্বাসক্রিয়া। এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটাই পরীক্ষায় বেশিরভাগ আসে। সো এই শ্বাসক্রিয়া বা ব্রিদিং মেকানিজম, এটাকে জানতে হলে কিছু বেসিক্স বা কিছু একদম রুট জিনিস জানা দরকার। সো সেটাই আজকে এপিসোডে থাকতেছে। সো শুরু করা যাক। যে প্রথমেই যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে ফুসফুস। এটা সবাই জানি যে ফুসফুস হচ্ছে লাংস, সরি, ফুসফুস এটা আমরা সবাই জানি। এটার মাধ্যমে আসলে শ্বাস প্রশ্বাস সম্পন্ন হয়, এবং এটা অভ্যন্তরীণভাবে কিভাবে দেখতে হয় এবং বাহ্যিকভাবে কিভাবে দেখতে হয় সেটাও দেখতেছি। বাট এখন আমাদের যেটা ফুসফুসের পর যেটা জানতে হবে সেটা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই জিনিসটা নতুন, যে ডায়াফ্রাম। সো আমাদের দ্য প্রসেস অফ ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন জানতে হলে আমাদের জানতে হবে আগে ডায়াফ্রাম সম্বন্ধে, একটা অঙ্গ সম্বন্ধে। সো ডায়াফ্রাম কি? ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা, এবং নামটার মধ্যে বোঝা যাচ্ছে যে এটা একটা পর্দার মতো কাজ করে। এবং এই পর্দাটা আমাদের যে বক্ষ গহ্বর আছে, বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের একদম ঠিক মাঝখানে। অর্থাৎ বক্ষ গহ্বর মানে হচ্ছে আমাদের যে বুকের উপরের অংশ, অর্থাৎ এতটুকু। এবং উদর গহ্বর মানে পেটের শুদ্ধ বাংলা হচ্ছে উদর গহ্বর। সো এই উদর গহ্বর হচ্ছে এটা পেট, যেটা নর্মাল ভাষায় বলা হয়। সো পেট আর বুকের যে অঙ্গ, এই দুটা অঙ্গের মাঝখানে, ঠিক মাঝখানে একটা পেশিবহুল পর্দা আছে, যেটা এই দুইটাকে অর্থাৎ এই বক্ষ গহ্বর অর্থাৎ বুকের যে গহ্বর বা বুকের যে অঙ্গগুলা এবং পেটের যে অঙ্গগুলা বা উদর গহ্বর, সেটাকে আলাদা করতেছে একটা পেশিবহুল পর্দা, এবং সেই পেশিবহুল পর্দার নাম হচ্ছে মধ্যচ্ছদা। ঠিক আছে? সো এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখতে অনেকটা ছাতার মতো। সো আসলে এই ছাতাই যদি আমরা চিন্তা করি, যদি যদি আমরা ছাতাকে যদি এরকম চাপ দিই উপর থেকে নিচে, তখন কি হয়? সেটা সংকুচিত হয় না? ধরা যাক যখন একটা কেকের কথাই ধরা যাক। কেককে যখন আমরা উপর দিক দিয়ে নিচে চাপ দেই, তখন কি সেটা সংকুচিত হয়, রাইট? এবং সংকুচিত হলে কিন্তু উপরে অনেক স্পেস খালি হয়, রাইট? আর যখন এটাকে চাপ অপসারণ করি, তখন কি হয়? এটা আবার ফুলে ওঠে এবং উপরের স্পেসটা কিন্তু পূর্ণ হয় আবার, রাইট? সো মধ্যচ্ছদা অ্যাজ লাইক দ্যাট এভাবেই কাজ করে, যে এটা যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই, তখন এটার উপর এই মধ্যচ্ছদা বা এই একটা পেশিবহুল পর্দার উপর প্রেশার পড়ে, এবং এই প্রেশারে এটা নিচে নামে, এবং প্রেশার যদি আমরা ছাড়ি তাহলে এটা উপরে ওঠে। সো কখন নিচে নামে কখন উপরে ওঠে? যখন আমরা শ্বাস নেই, এভাবে যখন শ্বাস নেই, তখন কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমাদের যে বুক
সেটা কিন্তু উপরে উঠে যায়। অর্থাৎ কেন উপরে ওঠে? কারণ সেই যে একটা মধ্যচ্ছদা ছাতার মতো একটা অংশ, সেই ছাতার মতো অংশটা কিন্তু নিচে নেমে যায়। সেটা নিচে নামলেই কিন্তু এই বুকটা উপরে ওঠে। সো যখন আমরা শ্বাস নেই তখন সেই মধ্যচ্ছদাটা সংকুচিত হয়, ওই যে কেকের মতো যেটা সংকুচিত হয়, এবং সংকুচিত হওয়ার পরে উপরের যে অংশ আছে সেটা কিন্তু স্পেস সৃষ্টি করে। সো যখন আমরা শ্বাস নিই তখন এই জন্য এখানে স্পেসের সৃষ্টি হয়, অর্থাৎ আয়তন বৃদ্ধি পায়, উপরের বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। মানে মধ্যচ্ছদা সংকুচিত হলেই বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, এবং মধ্যচ্ছদা যদি প্রসারিত হয় তাহলে বক্ষ গহ্বরের আয়তন কমে যায় বা আগের মতো ফিরে যায়। সো আশা করি ক্লিয়ার। সো এটাই ছিল আসলে মধ্যচ্ছদা নিয়ে আলোচনা বা ডায়াফ্রাম নিয়ে আলোচনা। যদি বুঝতে কনফিউশন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা জানবো হচ্ছে আরেকটা অঙ্গ নেই, সেটা হচ্ছে রিব কেজ বা বক্ষপিঞ্জর। সো বক্ষপিঞ্জর কি? আমাদের যে বুকের যে খাঁচার মতো একটা অংশ, সেটা কি বক্ষপিঞ্জর বলা হয়। আমরা অনেক কঙ্কালের মধ্যে দেখছি যে কঙ্কালের যে এই সাইডে বুকের মধ্যে একটা অংশ আছে, সেটাই কিন্তু খাঁচার মধ্যে দেখতে, এবং সেটাকে বলা হচ্ছে রিব কেজ। সো এবং এই বক্ষপিঞ্জরের প্রত্যেকটা হাড়কে বলা হয় রিব। সো রিব বা পরশুকা। সো একটা অনেকগুলো রিব নিয়ে একটা রিব কেজ তৈরি হয় বা বক্ষ পিঞ্জর তৈরি হয়, রাইট। সো এখন আমরা দেখব যে দুইটা রিব বা দুইটা হাড় বা পরশুকা, এই দুইটা হাড়ের মাঝখানে থাকে হচ্ছে একটা মাংস বা বলতে পারি যে কিছু মাংসপেশি। সো এই দুইটা রিবের মাঝে যে মাংসপেশিটা থাকে তাকে বলা হয় পিঞ্জরাস্থির মাংসপেশি। সো এটা নিয়েও পরে আলোচনা করা হবে। এটাও সংকুচিত প্রসারিত হয় এবং শ্বাসক্রিয়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু বেসিক্স, এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বেসিক্স। যেমন ফিজিক্স নিয়ে আলোচনা করা যায় এখানে, যে আমরা জানি যে চাপ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, রাইট। অর্থাৎ প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, অর্থাৎ চাপ ব্যস্তানুপাতিক আয়তন। অর্থাৎ যখন কোনো কিছুর একটা চাপ বাড়ে তখনই কিন্তু আয়তন কমে যায়, রাইট। সো এটাও আমাদের জানা লাগবে, কারণ চাপ আর আয়তন যদি না জানি ভালো করে তাহলে কিন্তু আমরা শ্বাসক্রিয়াটা ভালোভাবে বুঝতে পারবো না। দেন আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বেসিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্নচাপ। সো এটা কি? বাতাস বা বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। এটাই প্রকৃতির ধর্ম। যদি আমরা দেখি যে যখন একটা কোনো স্থান, যেমন বাংলাদেশ বা ভারতে যখন গ্রীষ্মকাল হয়, গরম পড়ে, তখন কিন্তু কোনো একটা এলাকার বা কোনো একটা অঞ্চলের বায়ু যেটা সেটা হালকা হয়ে যায় রোদের কারণে বা গরমের কারণে, এবং হালকা হয়ে সেটা উপরে উঠে যায় বা বায়ুটা একদম চলে যায়। সো চলে যাওয়ার কারণে কি হয়? সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। সিম্পলি যদি চিন্তা করি একটা বেলুন, সেই বেলুনের ভিতর যদি বায়ু চলে যায় তাহলে কি সেটা সংকুচিত হবে না বা সেখানে নিম্নচাপ হবে না, মানে কম চাপ হবে না, বেশি চাপ। যদি বেলুনে বেশি বায়ু থাকে তাহলে তো সেখানে বেশি চাপ হবে, আর যদি কম বায়ু থাকে অর্থাৎ বায়ু কমে যায় তাহলে কি চাপ কমবে না? অবভিয়াসলি কমবে। সো বায়ু যখন সরে যায় তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং সেই নিম্নচাপের যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করার জন্য উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে যায়, রাইট। যেমন সাগরের পানি ঠান্ডা থাকে সাগরের অঞ্চলেও। সাগরের যেসব অঞ্চল আছে সেখানে কি উচ্চচাপ থাকে, কারণ সেখানে জায়গা ঠান্ডা থাকে। আর যেখানে গ্রীষ্মকাল অঞ্চল চলতেছে সেখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়ে যায় গরমের কারণে। এবং সাগরের যে অঞ্চল সেখানে কিন্তু উচ্চচাপ থাকে, এবং সেই উচ্চচাপ থেকে কিন্তু নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা দক্ষিণ মৌসুমী বায়ু বলি, রাইট। সো এটাই ছিল আসলে আজকের বেসিক্স। সো এরপর দেখা হবে বিস্তারিত আলোচনায়। যদি কোনো বেসিক্সে প্রবলেম থাকে তাহলে জানাবেন। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সো